নমস্কার, আমি কৌশিক ডি কাশ্যপ। আজকে যে অনুষ্ঠানটি নিয়ে আপনাদের জন্য উপস্থিত হলাম সেটাও বিবাহ প্রসঙ্গ নিয়ে এলাম। তার কারণ সাধারণভাবে মানুষের বেড়ে ওঠা, তারপরে শিক্ষা দীক্ষা গ্রহণের পরে নিজের জীবনে আধুনিক যুগে পুরুষ মহিলা ব্যতি রেখেই নিজেদের পায়ে দাঁড়ানো, অর্থাৎ কর্মজীবনে প্রবেশ করা, এবং কর্মজীবনে প্রবেশ করে স্থিতিশীল অবস্থা প্রাপ্তি এবং একটা সার্টেন এজের পরেই সাধারণভাবে তাদের নিজেদের কিংবা পরিবারের মানুষদের যেটা ভাবনা চিন্তা চলে সেটা হচ্ছে ছেলেটার বা মেয়েটার বিয়ে কবে দেয়া যায়, কিভাবে দেয়া যায়। কিন্তু সেই ক্ষেত্রে আমরা ভাবনা করি একরকম। অনেক উচ্চশিক্ষিত ছেলে বা মেয়ে, দেখতে শুনতেও হয়তো সুন্দরী, কিন্তু কিছুতেই ছেলেটার বা মেয়েটার সঠিক জায়গায় সম্বন্ধ হচ্ছে না, বা সম্বন্ধ হলেও সেগুলো কেটে যাচ্ছে, বা সম্বন্ধ হয়ে বিয়েটা হয়তো হয়ে গেল কিন্তু বিবাহোত্তর জীবনে একটা দুর্বিষহ অবস্থার মুখোমুখি হচ্ছে তারা। কেন হয়? যারা সাধারণ আমরা জ্যোতিষশাস্ত্র মানি তারা সেটা বোঝার চেষ্টা করি। মূলত যে জায়গায় আমাদের নজর চলে যায় সেটা হচ্ছে বোধহয় মঙ্গল দোষ আছে খুব বড়, সেই জন্য বোধহয় তার বিয়ে হচ্ছে না, বা সাংসারিক জীবনে বিবাহের পর অশান্তি হচ্ছে, সমস্যা হচ্ছে, কিংবা গণ হয়তো মেলেনি, মানে ওই দেব নর রাক্ষসের ব্যাপার আর কি। রাক্ষস নরকে খেয়ে ফেলছে, দেবতার সঙ্গে যুদ্ধ করছে, এইসব বোধহয় হচ্ছে, ভাবি আমরা এরকম, তাই না? কিন্তু জ্যোতিষশাস্ত্র মূলত কি বলে? সাধারণভাবে জ্যোতিষশাস্ত্র বলে ইন জেনারেল বিবাহ ক্ষেত্রে যে গ্রহগুলি বিবাহের ক্ষেত্রে বাধা কিংবা বিবাহের ক্ষেত্রে বিবাহ না দেওয়া, বলা যায় ডিনাই করানো বিবাহ ক্ষেত্র থেকে, এবং বিবাহোত্তর ক্ষেত্রে গিয়ে যদি যথাযথভাবে বিচার বিশ্লেষণ, অর্থাৎ জোটক সংখ্যাতাত্ত্বিক বিচার যথাযথভাবে যদি না করে দেওয়া হয়, তাহলে বৈবাহিক দাম্পত্য জীবনের যবনিকা পতন, আলটিমেট ডেস্টিনেশন স্টেশন ডিভোর্স। সমস্যা হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে সাধারণভাবে বলা হয়েছে যে লগ্ন সাপেক্ষে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরটা হচ্ছে নেগেটিভ ঘর, এবং বিবাহ ক্ষেত্রে এই তিনটি ঘর অর্থাৎ ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরের যে গ্রহগুলি, অর্থাৎ তাদের যে অধিপতি গ্রহ, তার সঙ্গে রাহু এবং কেতু যদি আপনার সপ্তম ভাব বা সপ্তম ভাবের অধিপতিকে কোনো রকমভাবে অ্যাফ্লিক্ট করে, অর্থাৎ সে কনজাংশন হোক, দৃষ্টি হোক কিংবা অবস্থান হোক, তাহলে বিবাহ দিতে গিয়েই বাধা আসে, কিংবা কোনোভাবে সেই বাধা হয়তো অতিক্রম হয়ে গেল কিন্তু বিবাহোত্তর জীবনে সমস্যা তৈরি হয়। মূলত আমাদের যেটা দেখতে হয় যে লগ্ন সাপেক্ষে রাহু এবং কেতু লগ্ন এবং সপ্তমে অবস্থান করছে কিনা, অর্থাৎ যেটা আমি এবং আমার বৈবাহিক দাম্পত্য জীবনের জায়গা, সেই জায়গা যদি রাহু এবং কেতু অবস্থান না করে, তাহলে যে ফাংশনাল ম্যালিফিক, অর্থাৎ যারা জ্যোতিষশাস্ত্র মতে অ্যাকচুয়াল যারা নেগেটিভ কারকতা প্রদান করে, সেই ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরের মালিক আছে কিনা। কিন্তু ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরের মালিক হলেও সর্বদা বাধা আসবে এরকম নয়। এখানে একটা ট্রিক আছে, ক্যাচ আছে বলা যায় জ্যোতিষশাস্ত্র মতে। শাস্ত্র বলছে যদি আপনার লগ্ন সাপেক্ষে ষষ্ঠ এবং অষ্টম এবং দ্বাদশ স্থানের যে গ্রহগুলো, আপনার লগ্ন সাপেক্ষে সেই গ্রহগুলো যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরের মালিক হিসেবে তাদের মূল ত্রিকোণস্থ ঘরেই থাকে, তাহলে তারা কিন্তু বিবাহ ক্ষেত্রে চরম বাধা প্রদান করে। সাধারণভাবে উদাহরণ দিলেই বুঝবেন। আমরা লগ্ন সাপেক্ষে 12টা লগ্নের সাপেক্ষে সেটা বলে দিই, আপনারা দরকার হলে নোট ডাউন করুন। দেখুন আপনাদের নিজেদের জন্মছকে বা আপনাদের পরিবারের মানুষজনের জন্মছকে সেরকম আছেন কিনা। দীর্ঘদিন চেষ্টা করছেন কিন্তু বিয়েটা দিতে পারছেন না। আর বিয়েটা শুধু দিতে পারা নয়, দিলে জন্মছকটা যথাযথ জোটক সংখ্যাতাত্ত্বিক ম্যাচিং করে কি দেওয়া হচ্ছে, সেটা একটা বড় প্রশ্ন। তার জন্য বর্তমানে মাই সোলমেট আপনাদের জন্য উপস্থিত আছে, যেখানে বিনি পয়সায়
আপনারা পাত্রপাত্রীও খুঁজে পাচ্ছেন এবং 5 প্রকারের প্যারামিটারে প্রকৃত জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্বের হাত ধরে যতটা মানসিক এবং আত্মিক অ্যাডজাস্টমেন্ট একটা হাজব্যান্ড ওয়াইফের আনা যায় ততটা মাই সোলমেট চেষ্টা করছে আপনাদের জন্য। নিচে লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারেন পছন্দের পাত্রপাত্রী নির্বাচনের জন্য, তারপরে নিজেদের পেড অ্যাপ সার্ভিসে গিয়ে খোঁজ করতে পারেন। তবে এই জ্যোতিষ এবং সংখ্যাতাত্ত্বিক ম্যাচিংয়ের জন্য কোনো এক্সট্রা পয়সা আপনাদের থেকে মাই সোলমেট অন্যান্য ম্যাট্রিমনি প্ল্যাটফর্মের মতো ক্লেম করে না, চিন্তিত হওয়ার কিছু নেই। অর্থাৎ ফ্রি এর জমানা তো, অ্যাকচুয়ালি এটা ফ্রি না, এটা জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্বের জয়ধ্বজাটাকে তুলে ধরা, যাতে আপনার আমার দাম্পত্যটা সুখী হয়, চিরকালীন হয়, সুন্দর বৈবাহিক দাম্পত্য হয়। তা আমরা 6, 8, 12 নম্বর ঘরের মালিককে জানি ম্যালিফিক, এবং রাহু কেতু বিবাহের ক্ষেত্রে লগ্ন সপ্তমে অবস্থান করলে ম্যালিফিক, অথবা সপ্তম আধিপতির সাথে যদি রাহু কেতু কিংবা 6, 8, 12তম ঘরের যে গ্রহগুলো তারা যদি সংযোগে থাকে অন্য কোনো জায়গাতেও, তাহলেও কিন্তু বিবাহ ক্ষেত্রে বাধা বা সমস্যা ক্রিয়েট করে। প্রথমে আমরা 12টা লগ্নের সাপেক্ষে বলবো। রাহু কেতু তো কমন ম্যালিফিক সকলের জন্যই, মেষ লগ্নের ক্ষেত্রেও তাই। এছাড়া মেষ লগ্নের জন্য মূল ম্যালিফিক প্ল্যানেটটা হচ্ছে রাহু কেতুর সঙ্গে বুধ। কেন বুধ? কারণ মেষ লগ্নের কুণ্ডলিতে ষষ্ঠপতি হচ্ছে কন্যা রাশির ঘরের অধিপতি বুধ, অষ্টমপতি হচ্ছে মঙ্গল যে কিনা বৃশ্চিক রাশির ঘরের মালিক, এবং দ্বাদশপতি হচ্ছে বৃহস্পতি যে কিনা মীন রাশি ঘরের মালিক। তাহলে আমরা অষ্টম এবং দ্বাদশপতি মঙ্গল আর বৃহস্পতিকে কেন ছেড়ে দিলাম? ছেড়ে দিলাম এই কারণেই, তার কারণ আমরা রুলিংয়ে কি শিখলাম যে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ অধিপতি আপনার লগ্নের সাপেক্ষে যদি মূল ত্রিকোণস্থ রাশির হয় তাহলে সেটা চরমভাবে নেগেটিভ এফেক্ট দেবে। এক্ষেত্রে ষষ্ঠ অধিপতি বুধ মেষ লগ্নের সাপেক্ষে, কন্যাটাই তার নিজের ঘর, ষষ্ঠ স্থান মেষ লগ্নের এবং সেটা মূল ত্রিকোণ স্থান, যার ফলে বুধ মেষ লগ্নের সপ্তমে বা সপ্তমপতি শুক্রের সাথে অ্যামালগামেট হয়ে থাকলে বৈবাহিক দাম্পত্য জীবনের সমস্যা তৈরি হতেই পারে। সঙ্গে তো রাহু কেতুও তৈরি করতে পারে আলাদা করে। কেন মঙ্গল এবং বৃহস্পতি না? কারণ বৃশ্চিক এবং মীন রাশি বৃহস্পতিদেব বা মঙ্গলদেবের মূল ত্রিকোণ না, তাই এক্ষেত্রে মঙ্গল এবং বৃহস্পতিকে বাদ দেওয়া হলো। বোঝা গেল অঙ্কটা? এইভাবে প্রত্যেকের লগ্ন, এত বোঝার দরকার নেই। যারা জ্যোতিষ ভালোবাসেন অবশ্যই লিখে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, যাতে মানুষকে সঠিক গাইড করতে পারেন। এটা আমার রিকোয়েস্ট, আমার অন্তঃকরণ থেকে এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। কারণ আমি জানি এই অনুষ্ঠান অনেক মানুষ শোনেন, যারা জ্যোতিষ ভালোবাসেন তারাও শোনেন, যারা জ্যোতিষ শাস্ত্র নিয়ে চর্চা করেন বা নিজেদের রুটি রুজিও রোজগার করেন তারাও কৌশিক ডি কাশ্যপকে ভালোবাসেন, ফলো করেন, পরামর্শ দেন, কিংবা কখনো তাকে মান্যতাও দেন, যার ফলে সেই মানুষদের কথাও বলেন। মেষ লগ্নের ক্ষেত্রে রাহু কেতু এবং বুধ হচ্ছে চরম ম্যালিফিক বিবাহের জন্য। এর পরবর্তী ক্ষেত্রে বৃষর ক্ষেত্রে রাহু কেতু কমন থাকবে, তার সঙ্গে শুক্র, বৃহস্পতি এবং মঙ্গল। গত 20 বছরে প্রফেশনাল অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ সংখ্যাতত্ত্ববিদ কৌশিক ডি কাশ্যপ এক প্রকার নয় 5 প্রকারের সময়োপযোগী ম্যাট চেকিং এর ব্যবস্থা করেছেন। লগ ইন করুন mysoulmate.co.in অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। অর্থাৎ রাহু কেতু শুক্র বৃহস্পতি মঙ্গল যদি বৃষ লগ্নের কুণ্ডলিতে সপ্তম ভাব এবং সপ্তমাধিপতির সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু বৈবাহিক দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করতে পারে। এর পরবর্তী ক্ষেত্রে সব থেকে যে লগ্নটা বৈবাহিক দাম্পত্যের ক্ষেত্রে একদম ফ্রি বলা যায়, অন্য কোনো ক্ষেত্রে তাদের জীবনে দাম্পত্যের ডিলে হতে পারে, নেগেটিভিটি আসতে পারে, কিন্তু যেটা মোরাললেস ফ্রি সেটা হচ্ছে রাহু কেতু ভিন্ন মিথুন লগ্নকে আদার্স কোনো প্ল্যানেট অর্থাৎ ষষ্ঠপতি, অষ্টমপতি, দ্বাদশপতি অর্থাৎ মঙ্গল, শনি বা শুক্র তাদের বৈবাহিক দাম্পত্যকে সমস্যায় ফেলে না। এর পরবর্তী ক্ষেত্রে কর্কট লগ্নের ক্ষেত্রে রাহু কেতু এবং তার সঙ্গে বৃহস্পতি এবং শনিদেব বৈবাহিক দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করতে পারে। অনেকের মনে হতে পারে শনিদেবই তো সপ্তমপতি। হ্যাঁ সপ্তমপতি, কিন্তু মকর রাশির ঘরটা মূল ত্রিকোণস্থ নয়,
অষ্টমাধিপতি হয়ে কুম্ভ রাশির ঘরটায় শনিদেবের মূল ত্রিকোণস্থ, যার ফলে শনিদেব যখনই কর্কট লগ্নের সপ্তমে বসে থাকে তখন ডিলে ইন ম্যারেজ হতে পারে, এবং তার সঙ্গে যদি রাহু বা কেতু যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু অনেক ডিলে বা ডিনাইও হয়ে যায় অনেক সময় স্বক্ষেত্রস্থ শনিদেব থাকা সত্ত্বেও। এবং বৃহস্পতির প্রেক্ষাও খুব একটা পজিটিভিটি আনে না, যেহেতু ষষ্ঠপতি হিসেবে বৃহস্পতিদেব মূল ত্রিকোণস্থ ধনুরাশির মালিক, সেখানে খুব পজিটিভিটি কর্কট লগ্নের জন্য আনতে পারেন না। অদ্ভুত না? দিস ইজ দ্য রুলিং অফ অ্যাস্ট্রোলজি। এর পরবর্তী ক্ষেত্রে সিংহ, অর্থাৎ রাহু কেতু চন্দ্র হচ্ছে সিংহ লগ্নের জন্য বৈবাহিক দাম্পত্য জীবনের প্রবলেম যদি সপ্তম ভাব এবং সপ্তমাধিপতির সঙ্গে থাকে। এর পরবর্তী ক্ষেত্রে কন্যা লগ্ন, রাহু কেতু শনি মঙ্গল এবং রবি, এই 5টা প্ল্যানেট কন্যা লগ্নের ক্ষেত্রে সপ্তম ভাব সপ্তম পতিকে এফেক্ট করছে কিনা ভালো করে দেখে নিন। এই জায়গাগুলো যদি এফেক্ট করে যে কোনো লগ্নের সাপেক্ষে আগে জ্যোতিষশাস্ত্রের যথাযথ পরামর্শ নিয়ে সঠিকভাবে কি করতে হবে, কি করণীয় সেটা জেনে সেটা করে তারপরে বৈবাহিক দাম্পত্য জীবনে কবে কিভাবে এগোতে হবে সেই মতো করে এগোন, এবং প্রপার অ্যাস্ট্রোনিউমেরিক জোটক বিচার করুন, নট খালি অষ্টকূট মিলন বা গণের মিলন। এটা আমার রিকোয়েস্ট হাত জোর করে আপনাদের কাছে। এর পরবর্তী ক্ষেত্রে তুলা লগ্ন, রাহু কেতু কমন, তার সঙ্গে বুধ মিত্র। তুলা লগ্নের মালিক শুক্র, তার মিত্র বুধ নবমাধিপতি, কিন্তু দ্বাদশপতি হিসাবে মূল ত্রিকোণস্থ কন্যা রাশির মালিক বুধ, যার ফলে সেই বুধ তুলা লগ্নের সপ্তম ভাব বা সপ্তম পতি মঙ্গলের সঙ্গে যুক্ত হলে বৈবাহিক দাম্পত্যে প্রবলেম তৈরি করতে পারে রাহু কেতু ছাড়াও। এরপরে বৃশ্চিক রাশি, রাহু কেতুর সঙ্গে অবশ্যই মঙ্গল নিজে এবং শুক্র, সুতরাং এই জায়গাটা সাবধানতা অবলম্বন করতে হবে বৃশ্চিক লগ্নের মানুষদের। এর পরবর্তী ক্ষেত্রে ধনু লগ্নের মানুষ, রাহু কেতুর সঙ্গে চন্দ্রদেব কেবল তাদের সপ্তম ভাব সপ্তমাধিপতি অর্থাৎ বুধকে এফেক্ট করছে কিনা দেখতে হবে। এর পরবর্তী ক্ষেত্রে মকর লগ্নের মানুষদের জন্য রাহু কেতুর সঙ্গে বৃহস্পতি এবং রবিদেব কোনোভাবে সপ্তম ভাবকে যদি এফেক্ট করে তাহলে বৈবাহিক দাম্পত্য জীবনে চরম ট্রাবল আসে, ভয়ঙ্কর ডিলে হয়। বিয়ে হলেও যদি সঠিক জোটক সংখ্যাতাত্ত্বিক ম্যাচিং না হয় তাহলে মহা সমস্যায় কিন্তু মকর লগ্নের জাতক জাতিকা পড়তে পারে যদি রাহু কেতু রবি এবং বৃহস্পতি সপ্তম ভাবকে অ্যাপ্লিক্ট করে। এর পরবর্তী ক্ষেত্রে কুম্ভ লগ্ন, রাহু কেতু তো কমন, তার সঙ্গে চন্দ্র এবং বুধ পঞ্চমাধিপতি বুধ, যে প্রেম জাগায় সেই বৈবাহিক দাম্পত্য জীবনকে সত্যানাশ করে দিতে পারে কুম্ভ লগ্নের জাতক জাতিকার জন্য যদি সপ্তম ভাবে যুক্ত থাকে বা সপ্তমাধিপতি রবির সাথে যুক্ত হয়ে যায়। কারণ অষ্টম ভাবের মালিক বুধ, যে কিনা মূল ত্রিকোণস্থ কন্যা রাশিটা অষ্টমেই, যার ফলে এফেক্ট বুধের চলে আসে কুম্ভ লগ্নের মানুষের সাথে, তার সঙ্গে স্বক্ষেত্রস্থ চন্দ্রের এফেক্ট থাকে। এর পরবর্তী ক্ষেত্রে লাস্ট বাট নট দ্য লিস্ট মীন লগ্ন। মীন লগ্নের ক্ষেত্রে রাহু কেতু, শুক্র রবি এবং শনি, রাহু কেতু শুক্র শনি এবং রবি যদি আপনাদের সপ্তম ভাব এবং সপ্তম ভাবাধিপতি বুধ গ্রহকে অ্যাফ্লিক্ট করে তাহলে কিন্তু বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশের ক্ষেত্রে সমস্যা। কোনোভাবে ট্রানজিটিং গ্রহ এফেক্টে যদি বিবাহ হয়ে যায় দশা অন্তর্দশায় তাহলে আফটার ম্যারেজ বৈবাহিক দাম্পত্যকে টিকিয়ে রাখার জন্য সমস্যা। আপনারাও পেয়েছেন আপনাদের মনের মতন জীবন সঙ্গী শুধুমাত্র মাই সোলমেট ম্যাট্রিমনি। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। এই গ্রহ যোগগুলো আপনার সপ্তম পতি অর্থাৎ আপনার লগ্নের সাপেক্ষে যে সপ্তম ঘর তার মালিককে বা সপ্তম স্থানকে এফেক্ট করছে কিনা আপনার লগ্ন সাপেক্ষে যাকে যাকে বললাম আমি সেটা দেখে নিন, বুঝে নিন, সেই মতো প্রায়র বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশের আগে সঠিকভাবে সাজেশন নিন প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল নিউমেরিক্যাল ওয়েতে, সেই মতো যতটা পারা যায় নিজেদের ব্যালেন্স করুন। তারপরে কবে কখন কোথায় কিভাবে বিবাহ করব এবং সর্বোপরি ম্যাচিংটা যেন প্রপার হয় তার জন্য চেষ্টা করুন। তাহলে এই যে ফাংশনাল ম্যালিফিকরা সব লগ্নের সাপেক্ষে আপনার বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশ বা প্রবেশের পর ডিভোর্স নামক এই ক্যান্সারাস ব্যাধির দিকে আপনার
জীবনকে নিয়ে যাচ্ছে, তাকে যেন আমরা সমূলে বিনষ্ট করতে পারি একদম শুরুতে। সেটার চেষ্টা করার জন্যই আপনাদের এই সাজেশন। এবং নিজেদের এই রকম এফেক্ট থাকলে সেটাকে প্রপার ওয়েতে প্রতিকার প্রতিবিধান করে সঠিক কনসালটেন্সির পর অবশ্যই দাম্পত্য জীবনের প্রপার জটক বিচার 5 টাইপ অফ প্যারামিটারের দ্বারা একদম ফ্রিতে একমাত্র মাই সোলমেট যে প্ল্যাটফর্মে গেলে আপনাদের পছন্দের পাত্রপাত্রীর সাথে এই জ্যোতিষ সংখ্যাতাত্ত্বিক মিলনটা একদম ফ্রিতে পাবেন। ওখানে 100% করা সম্ভব না, কিন্তু মানসিক আত্মিক তল থেকে যতই গ্রহ নেগেটিভিটি দিতে চাক, যেহেতু দুজনের বন্ডিংটা দুর্ধর্ষ তৈরি হয়ে যাচ্ছে শুরুতেই, আশা করি আপনারা জীবন বৈতরণী আনন্দেই কাটাতে পারবেন। সংসার জীবন উথাল পাতাল থাকবে, কিন্তু সর্বদা আপনারা চড়ুইবেতি করে সেই সংসারের জয়ধ্বজাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। যদি অনুষ্ঠান ভালো মনে হয়, যদি মনে হয় কারোর উপকারে আসবে, অন্য মানুষকেও শেয়ার করবেন। নতুন এসে থাকলে সম্ভবী অ্যাস্ট্রোর হাত ধরবেন। একদম ভিন্ন টপিকের ভয় না পাওয়া কিন্তু প্রকৃত জ্যোতিষালোকে চোখটা খোলানোর জন্যই সম্ভবী অ্যাস্ট্রো প্ল্যাটফর্ম। ভালো লাগলে একটা ছোট্ট লাইক, না লাগলে ডিসলাইক, জাস্ট 2-5 সেকেন্ডের সময় নিশ্চয়ই এটা করবেন। আশা করি সকলের মধ্যে শেয়ার করবেন। সকলকে নিয়ে ভালো থাকবেন, জ্যোতিষ সংখ্যাতত্ত্বের আলোকে আলোকিত হবেন। সম্ভবী অ্যাস্ট্রো এবং মাই সোলমেট দুটো প্ল্যাটফর্মে চোখ রাখুন এই ধরনের অনুষ্ঠান শোনার জন্য, দেখার জন্য, এবং সাবস্ক্রাইবার বাড়াতে থাকুন। নিচে মাই সোলমেটের লিঙ্ক দেওয়া আছে। নতুন দাম্পত্য, সুখী দাম্পত্যে প্রবেশ করব মনে করলে মাই সোলমেটে রেজিস্ট্রেশন করে সেই অনুযায়ী এগিয়ে চলুন। সকলকে মিলে আমরা যেন একটা চরম সুখী দাম্পত্য পূর্ণ জীবন সকলের তৈরি করতে পারি আগামী ভবিষ্যতের জন্য। এই জয়গান গিয়েই আজকের অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলে ভালো রাখবেন। আগামী অনুষ্ঠান নিয়ে অতি শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে। প্রণাম, নমস্কার।